আমরা চলে এসেছি অনুপাত সমানুপাতের ষষ্ঠ ভিডিও নিয়ে, পার্ট 1 এর 6 ক্লাস। ঠিক আছে, আজকে আমরা করব কি, আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব, তারপরে আমরা ধীরে ধীরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই রিলেটেড পার্ট 1 রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। তারপরে হয়ে গেলে একটা ক্লাস বা দুটো ক্লাস লাগবে, তারপরে হয়ে গেলে আমরা পার্ট 2 এ ঢুকবো। ঠিক আছে, আসা যাক। আগের দিন আমরা কত পর্যন্ত করেছিলাম? 43 পর্যন্ত সম্ভবত আমাদের হয়েছিল। ঠিক আছে, তাহলে 43-তে যাই। এটা আমাদের আগের দিন হয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আগের দিন হয়ে গেছিল। আজকে আমরা 44 থেকে শুরু করব। ঠিক আছে, দেখো 44-এ কি রয়েছে। 44-এ আসি। দেখো কি বলছে, একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত 1:2:3। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? স্যার এটা একদম সেম অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, একদম ঠিক এর আগের অঙ্কটা 43 নম্বর অঙ্ক। যারা ক্লাস করোনি প্রিভিয়াস ক্লাসটা দেখে নিবে, লাস্ট অঙ্ক এটা সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। এখানে 30 আছে, ওখানে 87 ছিল। ঠিক আছে, আর অনুপাতটা হয়তো আলাদা ছিল, একদম সেম অঙ্ক। তাহলে এটা আর করছি না, এটা হোমওয়ার্ক থাকলো, ফালতু টাইম নষ্ট করছি না, এটা হোমওয়ার্ক থাকলো। আমরা পরের অঙ্কতে যাই। দেখবে কেপি কনস্টেবলে দিয়েছে স্যার, কেপি কনস্টেবল 2017-এর কোশ্চেন এটা। আমরা প্রিভিয়াস এর পরের কোশ্চেনে যাই, 45-এ যাই। দেখো 45, দেখো কি বলেছে। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5। তাহলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে? এটাও আগের মতো কিন্তু একটু আলাদা। মনে করো আগের ক্লাসে আমরা যখন এই টাইপের অঙ্ক করছিলাম বলেছিলাম 2 ধরনের অনুপাত দিতে পারে। এক, মূল্যের অনুপাত দিতে পারে। যদি মূল্যের অনুপাত দেয় তাহলে মোট যেটা দেওয়া থাকবে সেটা মুদ্রার সংখ্যা দেওয়া থাকবে, আর যদি মুদ্রার সংখ্যার অনুপাত দেয় তাহলে মোট যেটা দেওয়া থাকবে সেটা মূল্যের দেওয়া থাকবে, মোট মূল্য দেওয়া থাকবে। বোঝা গেল? যদি মূল্যের অনুপাত দেয় তাহলে মোট সংখ্যা থাকবে, আর যদি মুদ্রার সংখ্যার অনুপাত দেয় তাহলে এখানে টোটাল মোট মূল্য থাকবে। উল্টা করে থাকে, যদি মূল্য থাকে তাহলে সংখ্যার অনুপাত দিবে, যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে মূল্যের অনুপাত দিবে। আমার এখানে কি দেওয়া আছে? মূল্যের অনুপাত দেওয়া আছে আর মোট সংখ্যা দেওয়া আছে। তাহলে তাই করি। কি বলেছে? 1 টাকা আর 50 পয়সা 2 ধরনের কয়েন আছে। ঠিক আছে, এদের অনুপাত কি? এদের মূল্যের অনুপাত, দেখো মূল্যের অনুপাত বলে দিয়েছে 3:5। এটা কি? এটা এদের মূল্যের অনুপাত, এদের মূল্যের অনুপাত। ঠিক আছে, 3:5টা কি? 3:5টা হচ্ছে এদের মূল্যের অনুপাত। তার মানে এই যে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন মিলে 1 টাকার কয়েন কয় টাকা তৈরি করেছে? 3 টাকা তৈরি করেছে। আমার কাছে 1 টাকার কয়েন দিয়ে আমরা 3 টাকা বানিয়েছি, তার মানে কটা কয়েন ইউজ করেছি? 3টা কয়েন না? 1 টাকার কয়েন দিয়ে 3 টাকা বানিয়েছি, যেহেতু এটা মূল্যের অনুপাত, এটা মূল্য, তাহলে 1 টাকার কয়েন দিয়ে 3 টাকা বানিয়েছি, তাহলে কটা কয়েন নিয়েছি? 3টা কয়েন, তাহলে ইন্টু 3। আচ্ছা, 50 পয়সার কয়েন দিয়ে 5 টাকা বানিয়েছি, তার মানে কটা কয়েন ইউজ করেছি? আচ্ছা, টাকাটাকে যদি আমি পয়সাতে ভাবি তাহলে 500 পয়সা, 5 টাকা মানে 500 পয়সা, তাহলে 50 পয়সার কয়েন দিয়ে 500 পয়সা বানিয়েছি, তাহলে আমি কটা কয়েন ইউজ করেছি? 10টা কয়েন না? 10টা কয়েন ইউজ করেছি, তো 10টা কয়েন নিব তাহলেই তো 500 পয়সা হবে। বোঝা গেল? তাহলে 1 টাকার কয়েন কটা ইউজ করেছি? 3টা। 50 পয়সার কয়েন কটা ইউজ করেছি? 10টা। আচ্ছা, আমাকে কি বলে দিয়েছে? মোট 52টি যদি মুদ্রা থাকে তাহলে কটা 1 টাকার কয়েন আছে, কটা 50 পয়সার কয়েন আছে? দেখো তো, 1 টাকার কয়েন আছে 3টা। 1 টাকার কয়েন যদি 3টা থাকে তাহলে 50 পয়সার কয়েন থাকে 10টা, তাই তো হিসাব। তাহলে আমি প্রথমে বের করি 1 টাকারটা বের করে নিই। আমরা প্রথমে 1 টাকারটা বের করে নিই। 3 আর 10, 3 টোটালে কত হচ্ছে? 3 আর 10 13। টোটাল যদি 13টা কয়েন থাকে
3 আর 10 13, টোটাল যদি 13টা কয়েন থাকে তার মধ্যে 1 টাকার কয়েন কটা আছে? 3টা আছে। 13টাতে আছে 3টা, তাহলে টোটাল কটা কয়েন ছিল? 52টা। 52তে কত থাকবে? 13 দিয়ে 52 কাট, তাহলে 4 13 52, 3 4 12, তাহলে 1 টাকার কয়েনের সংখ্যা কয়টি? 12টি। কি বলেছে? 50 পয়সা। 50 পয়সা কয়টি আছে? একই রকমভাবে 13টাতে 50 পয়সা কটা আছে? 10টা, তাহলে 52টাতে কটা থাকবে? 13 × 52, 4 13 52, 4 10 40, তাহলে কটা থাকবে? 40টা থাকবে। তাহলে 1 টাকার সংখ্যা আছে 12টি, 50 পয়সার সংখ্যা আছে 40টি। তাহলে দেখো 12,40 আছে। হ্যাঁ স্যার, এ নাম্বারেই আছে 12,40 অপশন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পরেরটাই আসি। বোঝা গেল মানে স্যার বুঝতেই হবে। পরেরটাই আসি। 46 দেখ কি বলছে? বলছে 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম? এটাও দেখবে কেপিএসআই 2021-এর কোশ্চেন, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2021 সালের কোশ্চেন। কি বলেছে কোশ্চেনে? 17:18 এবং 10:11 এই দুটির মধ্যে কোনটি বড়? আচ্ছা দেখো তো, আমি যখন বড় ছোট মেজার করব, আমাকে ধরো পরীক্ষায় আমি নাম্বার পেয়েছি, ঠিক আছে, পরীক্ষায় নাম্বার দিয়েছে আমাকে বললো আমি 100তে 50 পেয়েছি, তাহলে আমি কি লিখি? নাম্বারটা কিভাবে দেওয়া থাকে ছোটবেলায়? এভাবে দেওয়া থাকতো না, নিচে 100 উপরে 50। এটার মানে কি? 100তে 50 পেয়েছি। আর একটা ছেলে আছে, ওকে বললাম ও 100তে 60 পেয়েছে, তাহলে 100তে 60 পেয়েছে, তাহলে কে বেশি নাম্বার পেয়েছে? এ বেশি পেয়েছে। তাহলে আমাকে এই দুটোর মধ্যে যদি তুলনা করতে হয়, তাহলে আমাকে কি করতে হলো? আমাকে দুটোকে নিচে সমান করতে হলো। যদি এমন থাকতো স্যার, বলছে একজন 100তে 50 পেয়েছে আর একজন ধরে নাও 25-এ 12 পেয়েছে, একজন 100 একজন 25-এ 12। আমি বললাম কে বেশি নাম্বার পেয়েছে? তুমি বলে স্যার আমি তো 50 পেয়েছি আর একজন ছিল 12 পেয়েছে, তাহলে আমি বেশি নাম্বার পেয়েছি। তা ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাহলে ব্যাপারটা কেমন? দেখো, এই 100-র মধ্যে 50 পেয়েছে, 25-এর মধ্যে 12, তাহলে এইভাবে তো কম্পেয়ার করা যাবে না, তাহলে আমাকে একেও 100তে বানাতে হবে। তো যদি তাই করতে হয়, তার মানেটা কি দাঁড়ালো? আমাকে নিচে যারা আছে, হরে যারা আছে, তাদেরকে সমান করতে হবে, তাহলেই আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে সমান করতে গেলে একে 4 দিয়ে গুণ, তাহলে 4 25-এ 100, তাহলে একেও 4 দিয়ে গুণ, 4 12 48, তাহলে এ কত পেয়েছে? এ 100তে 48 পেয়েছে। এ পেয়েছে 100তে 50, এ পেয়েছে 100তে 48। এবার আমি বলতে পারবো না এ বেশি পেয়েছে। বোঝা গেল? নিচেরটাকে সমান করতে হবে, হরকে সমান করতে হবে। তাহলে একই রকমভাবে তাহলে এটাও দিয়েছে। দেখো, দুটো অনুপাত দেওয়া আছে, একটা 17:18, একটা অনুপাত দিয়েছে 10:11। আচ্ছা স্যার, 17:18 মানে বলতে পারি না যে 17/18? বলতে পারি তো। একই রকমভাবে 10:11 মানে বলতে পারি 10/11। তাহলে বলছে একজন 18তে 17 পেয়েছে আর একজন 11তে 10 পেয়েছে, তুলনা করা যাবে না তো। নিচে দুটোকে সমান বানাবো, তাহলে না আমি তুলনা করব। বোঝা যাচ্ছে? একজন 18তে 17, একজন 11তে 10, আমি কীভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? তাহলে আমি কি করছি? আমি দুটোকে তাহলে নিচটাকে সমান বানাচ্ছি, নিচে যারা রয়েছে তাদেরকে সমান বানাই। তাহলে যদি বানাতে হয়, তাহলে একে 11 দিয়ে গুণ করে দিলাম, একেও 11 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। আর এখানে 18 ছিল, তাহলে একেও 18 দিয়ে গুণ করে দিলাম, একেও 18 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো তো নিচে সমান হয়ে গেছে না? নিচে সমান হয়ে গেছে। নিচে সমান হয়ে কত হলো আমার বের করার দরকার নেই, কিন্তু সমান তো হয়ে গেছে। এখানেও 11 × 18, এখানেও 11 × 18, আমার বের করার দরকার নেই যে কত হলো গুণ করে, আমি এইভাবেই রেখে দিই। কিন্তু উপরেরটা বের করতে হবে, উপরেরটা বের করতে হবে। তাহলে নিচে থেকে গেল এটা 18 × 11, ওপরে কি ছিল? 17 × 11। 17 × 11 করলে কত হবে? 170, আর 17 হচ্ছে 187, তাহলে এটা হয়ে গেল। এখানেও আমি নিচে সেম রেখে দিলাম, ওপরেরটাকে গুণ করে দিই, 10 × 18 করলে 180। তাহলে দেখো, একটা বেরালো 187, একটা বেরালো 180। এবার বলো কোনটা বড়? এটা বড় না, তার মানে স্যার এই অনুপাতটা বড়। বোঝা গেল? আমি স্যার
প্রথম কাজ কি, দুটো কাজ মনে রাখবে। আমি প্রথম কথা হচ্ছে নিচেরটাকে সমান করলাম, আর যেহেতু আমি সমান করে দিয়েছি, আমি নিচে 11 × 18 মান কত বেরাচ্ছে আমার তো দেখে লাভ নেই। এখানে সেম আছে, এখানেও সেম আছে, এর মধ্যে পেয়েছি 180, এর মধ্যে পেয়েছি 187, তাহলে আমার কোনটা বড় হবে? 187 বড় হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা। তাহলে অ্যান্সার হয়ে গেল 17:18। তাহলে অ্যান্সার হয়ে গেল দেখো 17:18। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরেরটাই আসি। 46 হয়ে গেল, আমরা 47 নম্বরে আসি। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো কি বলছে, একদম এটা পাতি অঙ্ক দেওয়া আছে। এ, বি এবং সি ব্যবসাতে 1/4, 1/3 এবং 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ব্যবসার শেষে 11,700 টাকা যদি লাভ হয়, তাহলে বি কত টাকা পাবে? একদম পাতি অঙ্ক স্যার। এ, বি, সি তিনজন মিলে একটা ব্যবসা শুরু করেছে। এদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 1/4 অনুপাত 1/3 অনুপাত 1/2। এটা এদের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এরা যে অনুপাতে টাকা ইনভেস্ট করেছে ওই অনুপাতেই লাভ পাবে। আমি যদি দেওয়ার সময় 5:2:3 অনুপাতে দিয়ে থাকি, তাহলে আমি লাভটাও এই অনুপাতেই নিব, 5:3:2। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা তো ভগ্নাংশে রাখতে পারবো না। আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি ভগ্নাংশে রাখতে পারবো না। তাহলে ভগ্নাংশে যদি রাখতে না পারি, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে আগে আমাকে পূর্ণ সংখ্যায় বানাতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় বানানো আমরা নিয়ম শিখে গেছি, অনেক রকমভাবে নিয়ম শিখেছি, যে লসাগু দিয়ে গুণ করে দেবো, আবি ঝাবি এই সেই অনেক কিছু শিখেছি। যা ইচ্ছা করে দাও। লসাগু কত হবে? 12 লসাগু। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে। বা তুমি যদি ভাবো স্যার তাও করবো না, আমি একদম ডিরেক্ট লিখে দিতে পারো। যদি লসাগু দিয়ে গুণ করতে চাও, তাহলে একে 12 দিয়ে গুণ, একে 12 দিয়ে গুণ, একে 12 দিয়ে গুণ। তাছাড়া তুমি ডিরেক্টও লিখতে পারো, 3 2 6, তাহলে হয়ে গেল 6। আর আমি ওই লসাগু করে দেখালাম না। যখন এটা বের করছি, এটাকে ঢেকে দিলাম, 3 2 6 বসিয়ে দিলাম। যখন বি বের করছি, বিকে ঢেকে দিলাম, 4 2 8 বসিয়ে দিলাম। যখন সি বের করছি, সিকে ঢেকে দিলাম, 3 4 12 বসিয়ে দিলাম। ঠিক আছে। 2 দিয়ে কেটে দাও, 3 হবে। 2 দিয়ে কাটো 4 হবে, 2 দিয়ে কাটো 6 হবে। তাহলে অনুপাত দাঁড়ালো 3:4:6। এগুলো আগের ক্লাসে করানো হয়ে গেছে, এগুলো কিভাবে বের করতে হয়। না হলে তোমার যদি মনে হতো স্যার এটা বোঝা গেছে 3:4:6, তোমার মনে হলো না স্যার আমি লসাগু করেই করব, এইটাই করবে স্যার, এটাই শর্টকাট। যদি লসাগু করে করতে চাও, তাহলে 3 4 আর 2 এর লসাগু 12, তাহলে 1/4কে করে দাও 12 দিয়ে গুণ, 1/3কে করে দাও 12 দিয়ে গুণ, 1/2কে করে দাও 12 দিয়ে গুণ। 4 দিয়ে 12কে কাটো 3 হবে, 3 দিয়ে 12কে কাটো 4 হবে, কাটো 6 হবে। তাহলে 3:4:6। সেম একই জিনিস, 3:4:6। তার মানে দেখো এ যদি 3 টাকা পায়, তাহলে বি 4 টাকা পাবে, সি 6 টাকা পাবে। তারপর টোটাল কত হচ্ছে? 6 4 10 3 13। টোটাল 13 টাকার মধ্যে এ পাবে 3 টাকা, 13 টাকার মধ্যে বি পাবে 4 টাকা, 13 টাকার মধ্যে সি পাবে 6 টাকা। ঠিক আছে। আমাকে কত বলেছে? 11,700 টাকা। 11,700 টাকার মধ্যে বি কত টাকা পাবে? তাহলে বি কত পায়? 13 টাকার মধ্যে বি পায় 4 টাকা। বি কত পায়? আমাকে বি এরটা বের করতে দিয়েছে। 13 টাকাতে বি পায় 4 টাকা। 6 4 10 3 13, টোটাল 13 টাকাতে বি পায় 4 টাকা। তাহলে 11,700 টাকাতে কত পাবে? এই তো আমার অঙ্ক। দেখো 13 দিয়ে 117 কেটে যাচ্ছে, 9 13 117 হয়ে গেল। 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসিয়ে দিলাম। 4 9 36, 2টা শূন্য আছে, 2টা শূন্য বসিয়ে দিচ্ছি। তাহলে বি কত টাকা পাবে? 3600 টাকা পাবে। বি কত টাকা পাবে? বি 3600 টাকা পাবে। অপশন নাম্বার ডি। ক্লিয়ার হলো? একদম পাতি অঙ্ক স্যার। পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ারে, কোন সালে এসছে ছুটে গেছে, যাই হোক প্রিভিয়াস ইয়ারে এসছে। পরেরটাই আসুন, 48। এই দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, ভালো করে বোঝো। বলছে একটি কুকুরের 8টি ধাপ ফেলতে ফেলতে সিংহটি 12টি ধাপ ফেলে। একটা কুকুর আছে, একটা সিংহ আছে আর একটা শেয়াল আছে, 3টা প্রাণী নিয়ে ঝামেলা হচ্ছে।
একটা কুকুর যতক্ষণে 8টা ধাপ ফেলে ততক্ষণে সিংহটা 12টা ধাপ ফেলে, আর সিংহটা যতক্ষণে 12টা ধাপ ফেলে ততক্ষণে শেয়ালটা 15টা ধাপ ফেলে। তাই তো বলেছে একটি কুকুরের 8টি ধাপ ফেলতে ফেলতে সিংহটি 12টি ধাপ ফেলে এবং সিংহটির 12টি ধাপ ফেলতে ফেলতে শেয়ালটি 15টি ধাপ ফেলে। ঠিক আছে, তাহলে তিনটা প্রাণী আছে, একটা কুকুর আছে, ঠিক আছে, একটা সিংহ আছে, একটা কি আছে, শিয়াল আছে, একটা শিয়াল আছে, তিনটা প্রাণী আছে। বলছে এই কে কটা বলেছে, কুকুরটা বলেছে 8টা ধাপ ফেলতে ফেলতে সিংহটা 12টা ধাপ ফেলে, আর সিংহটার 12টা ফেলতে ফেলতে শিয়ালটা 15টা ধাপ ফেলে। ধরে নাও, আমি ধরে এটা স্যার সব সময় মাথায় রাখবে স্যার, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এরা একক সময়ে কে কটা ধাপ ফেলছে এটা আগে লিখে দিব। আমি 1 সেকেন্ড বা 1 মিনিট যা ইচ্ছা, তো আমি ধরে নিলাম 1 সেকেন্ডে কুকুরটা যদি 8টা ধাপ ফেলে, 8 বার যদি লাফায় কুকুরটা, তাহলে সিংহটা 1 সেকেন্ডে 12টা ধাপ ফেলে, আর ওই 1 সেকেন্ডে শিয়ালটা 15টা ধাপ ফেলে। এটা হচ্ছে প্রথম টুকুর কোশ্চেনটার মানে। ঠিক আছে, পরে দেখি কি বলেছে। কুকুরটির 8টি ধাপের দূরত্ব সিংহটির 16টি ধাপের দূরত্ব এবং শিয়ালটির 24টি ধাপের দূরত্ব সমান। এবার বলছে কোশ্চেনে যে কুকুরটার 8টা ধাপ, আচ্ছা নিচে এখানে লিখি, কুকুরটার 8টা ধাপ, শেয়ালটার 16টা ধাপ, আর সিংহটার 16টা ধাপ এবং শেয়ালটার 24টা ধাপ একই রকম। মানে কুকুরটা 8 ধাপে যত দূরত্ব যায়, সিংহটা 16 ধাপে অত দূরত্ব যায়, আর শেয়ালটা 24 ধাপে অতটা দূরত্ব যায়। বোঝা গেল কি বললাম? আবার বলি, কুকুরটা 8টা ধাপে যত দূরত্ব যায়, এবার এটাকে ভুলে যাও, ওরা 1 সেকেন্ডে কতটা ফেলেছে না ফেলেছে ভুলে যাও। এবার এটা ভাবো, কুকুরটা 8 ধাপে যত দূরত্ব যায়, মানে কুকুরটা অনেক জোরে জোরে ধাপ ফেলছে, অনেক দূরে দূরে ধাপ ফেলছে। ঠিক আছে, তাহলে ও 8 ধাপে যতটা যায়, সিংহটা 16টা ধাপে যায়, আর শেয়ালটা 24টা ধাপে ওই দূরত্ব যায়। এটা বলে দিয়েছে। তাহলে আমি সেকেন্ড কি লিখলাম, সেকেন্ড লিখলাম যে ওদের ধাপগুলো কার কার সাথে সমান। এই ধাপগুলো আমি এখানে ধাপ লিখে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি ছিল, একক সময়। স্যার এটাকে আগে লিখে দিয়ে আর এটাকে পরে লিখে দিবে, এরকম করবে না। প্রথমটা আমি কি লিখবো, প্রথমে সবসময় লিখবো যে ওরা একক সময়ে কটা করে ধাপ ফেলছে। কুকুরটা 8টা ফেললে, সিংহটা 12টা ফেলে, শিয়ালটা 15টা ফেলে, হয়ে গেল। সেকেন্ড কাজ, সেকেন্ড কি লিখবো, যে কার কটা ধাপের সাথে কে সমান হচ্ছে। কুকুরটার 8টা ধাপ, সিংহটার 16টা ধাপ, শিয়ালটার 24টা ধাপের সাথে সমান। তাহলে আমাকে বের করতে দিয়েছে যে ওদের গতিবেগের রেশিও বের করো, গতিবেগের অনুপাত বের করো। দেখবে এই টাইপের অঙ্ক আমরা করেছি, কিন্তু আমরা নর্মালি করি কি, দুটো দিয়ে করি। সাপোজ ধরে নাও এখানে শিয়ালটা নাই, এই ধরে নাও শিয়ালটা নেই, আমাকে শুধু কুকুর আর সিংহ নিয়ে বলেছে, তখন আমরা করতাম কি, এই ক্রস গুণ করে নিতাম, দিয়ে অ্যান্সারটা পটাপট লিখে দিতাম। কিন্তু ক্রস গুণ করাটা কিন্তু নিয়ম না, ক্রস গুণ করাটা কিন্তু নিয়ম নয়। ওটা দুটা থাকে বলে আমার মিলে যায় কোশ্চেনে, কিন্তু যদি 3টা 4টা থাকে, আমি কার সাথে কাকে ক্রস গুণ করব? তাহলে আমাকে বুঝতে হবে যে জিনিসটা কি। বলছে একক সময়ে যতটা ধাপ ফেলে, আর প্রত্যেকটা ধাপে এই যে সমান দূরত্ব যাচ্ছে, কটা ধাপে কারা সমান হচ্ছে, এই দুটোকে যদি আমরা ডিভাইড করে দিই, এই দুটোকে এটার সাথে যদি এটা ডিভাইড করে দিই, তাহলে যে অনুপাতটা বেরাবে সেটাই গতির অনুপাত। তাহলে আমি কি বললাম, ওইভাবে তাহলে আমরা ক্রস গুণ করব না, আমরা করব কি, আমরা করব এই দুটোকে ডিভাইড করে দেব। ঠিক আছে, তাহলে দেখো 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, অনুপাত। 12 আর 16 দেখো 3 দিয়ে কাটা যাবে না, 4 দিয়ে যাবে, 3 4 12, 4 4 16, তাহলে আমার হয়ে গেল 3/4 অনুপাত। এখানে দেখো 15 আর 24 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24, তাহলে 5/8 হয়ে গেছে। তাহলে 1 অনুপাত 3/4 অনুপাত 5/8 আমার বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? হয়ে গেছে স্যার। তাহলে এবার আমরা কি স্যার অনুপাতকে ভগ্নাংশে রাখতে পারবো না, তাহলে আমরা অনুপাতকে কি করব, পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। দেখতেই পাচ্ছ এখানে সোজাই আছে, 4 2 8, 8 হবে লসাগু, 8 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 × 8 সমান
3/4 ইন্টু 8 অনুপাত 5/8 ইন্টু 8। তাহলে দেখো 4 দিয়ে 8কে কেটে দিলাম, 2 হলো, 8 দিয়ে 8কে কেটে দিয়েছি। আবার স্যার কেউ ভেবো না যে 1কে ঢেকে দিলাম, 1কে ঢেকে দিলাম 8 4 8 32 হয়ে গেল, তা না কিন্তু। কারণ আমি আগেও বলেছিলাম ওপরেরটাকে ফ্রি করতে হবে, উপরে 1 থাকবে তাহলেই আমরা এটা করতে পারবো। যেহেতু নেই তাহলে আমার কি দরকার, আমরা এমনি করে দিই, নর্মালি করে দিই, হয়ে গেল। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, 8 দাঁড়ালো, 3 2 6 দাঁড়ালো, আর এখানে 5 দাঁড়ালো। তাহলে অনুপাত কত দাঁড়ালো, 8:6:5। অনুপাত দেখো দেওয়া আছে 8 6 5, দেখো অপশন নাম্বার এ 8 6 5। কি বললাম, ওরা একক সময়ে কটা করে ধাপ ফেলছে, তারপরে প্রত্যেকটা ধাপ, প্রত্যেক জনের যে ধাপগুলো কটা করে সমান হচ্ছে কার সাথে সেটা লিখে দেবো। কুকুরটার 8টা ধাপ, সিংহের 16টা ধাপের সাথে সমান, শেয়ালটার 24টা ধাপের সাথে সমান। তাহলে তার নিচে এগুলো লিখে দেবো, প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো, তাহলে আমরা গতির অনুপাত পেয়ে যাব। আমরা কি পাবো, গতির অনুপাত পেয়ে যাব, আমরা গতির অনুপাত পেয়ে যাব। 8কে 8 দিয়ে ভাগ করলাম 1 হলো, 12 আর 16 ছিল, 4 দিয়ে কাটলাম 3 হলো, 4 দিয়ে কাটলাম 4 হলো, 3/4 অনুপাত 15 ছিল, 24 ছিল, 3 দিয়ে কাটলাম 5 হলো, 3 দিয়ে কাটলাম 8 হলো, 5/8। তাহলে এখানে নিচে আছে 4, এখানে আছে 8, লসাগু হয়ে গেল 8, 8 দিয়ে গুণ করে দিলাম প্রত্যেকটাকে। 8 দিয়ে 1কে গুণ করলাম 8 হলো, 3/4কে 8 দিয়ে গুণ করলাম, 4 আর 8 কেটে গেল 2 হলো, 3 2 6, 5/8কে 8 দিয়ে গুণ করলাম, 8 8 কেটে গেল, 5 পড়ে থাকলো। তাহলে অনুপাত দাঁড়ালো 8:6:5। তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে আসি। 49-এ দেখো, একটি বিড়ালের 5টি লাফ বা 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4টি লাফ দেয়। ঠিক আছে, আগের মতো না, ভালো কথা। কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত বের করো, অনুপাত নির্ণয় করো। একদম আগের মতো, আগেরটা 3টা দিয়েছিল, এখানে 2টো দিয়ে আছে, আরও সোজা হয়ে গেল। কিসে দিয়েছে, WP কনস্টেবল 2021-এর কোশ্চেন এটা। তাহলে স্যার পারবে না করতে, একদম আগের মতো হোমওয়ার্ক থাকলো, করে কমেন্ট করবে কত অ্যান্সার হচ্ছে। হোমওয়ার্ক থাকলো স্যার, একদম সেম আগের মতো অঙ্ক, WP কনস্টেবল 2021-এর কোশ্চেন এটা। ঠিক আছে, পরেরটাই আসি। দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো। একদম পাতি অঙ্ক, 2000 কনস্টেবল কত 2021-এর কোশ্চেন WP-র। দুটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:8। এগুলো আমরা স্যার আগের ক্লাসগুলোতেই করে এসেছি, প্রিভিয়াস ইয়ারে দিয়েছে তাই আমরা সলভ করছি। 5:8, তাদের অন্তর বলে দিয়েছে 69, তাহলে বড় সংখ্যাটি কত দেখো তো, এদের অন্তর কত, দুটা সংখ্যা 5:8, তার মানে একটা 5 হলে আর একটা 8, তাহলে এদের অন্তর মানে এদের বিয়োগফল কত হচ্ছে, 3 হচ্ছে না এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স 3। কোশ্চেনে বলেছে না এদের ডিফারেন্স হচ্ছে 69, তাহলে 3 সমান 69, 3 সমান 69। তাহলে 3 সমান যদি 69 হয় তাহলে 1 সমান কত হবে, 1 সমান কত হবে 69/3, 3 দিয়ে কেটে দিলাম 23, তাহলে 1 সমান কত হলো 23 হলো, বোঝা গেল। তাহলে 1 সমান 23, আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে বড় সংখ্যাটি কত হবে। তাহলে 5 আর 8 এর মধ্যে বড় সংখ্যা কি 8, তাহলে 8 সমান কত, 1 সমান যদি 23 হয় তাহলে 8 সমান কত হবে, 8 × 23 কত হচ্ছে, 3 8 24, 4 হাতে থাকলো 2, 8 2 16 আর 2 18, 184 হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 184 আছে, অপশন নাম্বার সি 184 হয়ে গেল অ্যান্সার। যদি বলতো ছোট সংখ্যাটি কত, তাহলে 5 × 23 করতাম, 115 হয়ে যেত অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে। WP কনস্টেবল 2021-এর কোশ্চেন। পরেরটাই আসি। দেখো বলছে গম ও ধানের বাজার দরের অনুপাত বলে দিয়েছে 2:3 এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত বলেছে 5:4। বাজার দরের অনুপাত বলে দিয়েছে, ব্যবহারের অনুপাত বলে দিয়েছে, তাহলে পরিবারটির গম এবং ধানের খরচের অনুপাত বের করো। খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, দেখো
গম এবং ধান, গম আর ধান। দেখো তো বলছে এদের বাজার দরের অনুপাত, এদের বাজার দর, এদের বাজার দরের অনুপাত দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে? 2:3। তার মানেটা কি? তার মানে গম যদি 2 টাকা কিলো হয় তাহলে ধান 3 টাকা কিলো। এটাই তো বাজার দর মানে কি? গম যদি 2 টাকা কিলো হয় তাহলে ধান 3 টাকা কিলো, ব্যাস। তারপরে কি বলে দিয়েছে? তারপরে বলেছে এদের ব্যবহারের অনুপাত, মানে কতটা পরিমাণ লাগছে ফ্যামিলিটাতে, কতটা লাগছে, এদের ব্যবহারের অনুপাত। ব্যবহারের অনুপাত কত বলে দিয়েছে? 5:4, 5:4। তার মানে একটা ফ্যামিলিতে যদি 5 কেজি গম লাগে তাহলে ওদের ধান লাগে 4 কেজি। একটা মাসের হিসাব আমি ধরলাম, যদি ফ্যামিলিটাতে 5 কেজি গম লাগে তাহলে ওর মাসে ধান লাগে 4 কেজি, ঠিক আছে। আর প্রতি কেজি গমের দাম কত? 2 টাকা করে। প্রতি কেজি ধানের দাম কত? 3 টাকা করে, ঠিক আছে। তাহলে আমাকে খরচের অনুপাত আমি বের করতে পারবো না স্যার? খরচ পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো না? 2 কেজি গম লাগছে, 1 কেজি গমের দাম 5 টাকা, তাহলে 2 কেজির দাম কত হবে? 5 × 2 10। 3 কেজি ধান লাগে, প্রতি কেজি ধানের, 4 কেজি ধান লাগে, প্রতি কেজি ধানের দাম 3 টাকা, তাহলে টোটাল কত লাগবে? 3 × 4 = 12 টাকা। বুঝতে পারলে? প্রতি কেজি ধানের দাম 3 টাকা আর ওর লাগছে 4 কেজি, তাহলে স্যার কত লাগবে? 3 × 4 = 12 টাকা। আর গমের জন্য কত খরচা হচ্ছে? 10 টাকা। তাহলে এই অনুপাত, এটাই তো অনুপাত। দেখো 2 দিয়ে কাটা যাবে, কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 5 হলো, 5 হলো অনুপাত, 2 দিয়ে কেটে দিলাম, 6 হলো। তাহলে আমার অ্যান্সার কি হলো? 5:6। 5:6 দেখো কত আছে? 5:6। অপশন নাম্বার ডি, 5:6। বোঝা গেছে? গম এবং ধান বাজার দরের অনুপাত দিয়ে দিচ্ছে 2:3, মানে 2 টাকা কেজি যদি গম হয় তাহলে 3 টাকা কেজি ধান। ব্যবহারের অনুপাত দিয়ে দিয়েছে 5:4, তার মানে 5 কেজি যদি গম লাগে তাহলে ধান লাগে 4 কেজি। 2 টাকা পার কেজি, তাহলে 5 কেজির দাম 10 টাকা। 3 টাকা পার কেজি, তাহলে 4 কেজির দাম 12 টাকা। তাহলে খরচের অনুপাত কত হবে? 10:12। তাহলে 10:12, 2 দিয়ে কাটলাম, 5 হলো, 2 দিয়ে কাটলাম, 6 হলো। তাহলে অনুপাত 5:6। একদম সোজা অঙ্ক। কিসে দিয়েছে? ডাব্লিউপি কনস্টেবলে দিয়েছে। কোথায় গেল? লেখা হয়নি ডাব্লিউপি কনস্টেবলের অঙ্ক, ঠিক আছে, হয়ে গেল। পরেরটাই আসি, 52। দেখো কি বলছে স্যার? এ ও বি এর আয়ের অনুপাত 3:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 4:7। যদি এ ও বি যথাক্রমে 16,000 টাকা এবং 26,000 টাকা সঞ্চয় করে থাকে তবে তাদের খরচের পার্থক্য নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে? এ আর বি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে, আর দুজনের সঞ্চয়ের পরিমাণ বলে দিয়েছে। তাহলে খরচের পার্থক্য বের করতে দিয়েছে। আয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, সঞ্চয়টা এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে, আমাকে তাহলে খরচের পার্থক্য বের করতে দিয়েছে। শোনো ভালো করে, কি বের করতে দিয়েছে স্যার? খরচ। ওই যে স্যার নিয়ম যেটা বলেছিলাম যে একদম যতদিন অনুপাত সমানুপাত করবো ওই নিয়ম দিয়ে প্রচুর অঙ্ক হবে, একদম বেদের মতো করে মনে রাখবে। ওই সেম নিয়ম এখানেও লাগাবো। আমাকে কি বের করতে দিয়েছে? খরচের পার্থক্য বের করতে দিয়েছে। তাহলে আমি খরচের অনুপাতটাকে আগে লিখবো, মানে ব্যয়ের অনুপাতটাকে আগে লিখবো। কত ছিল ব্যয়ের অনুপাত? ব্যয়ের অনুপাত কত ছিল? 4:7 ছিল। তারপরে আয় দেওয়া আছে, আয়ের অনুপাতটা লিখে দিই। কেন ব্যয়টা আগে লিখলাম বুঝতে পারলে? কারণ ব্যয়টা বের করতে দিয়েছে। আয়ের অনুপাত দেওয়া আছে 3:5, 3:5 দেওয়া আছে, হয়ে গেল। সঞ্চয় কত বলে দিয়েছে স্যার? এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যয় খরচটাকে একই ধরেই চলছি, ঠিক আছে, একই ধরেই চলছি, টেকনিক্যাল টার্মে যাবে না। এই ক্ষেত্রে আমরা একই ধরেই চলছি। তাহলে কি বললাম? ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে, আয় দিয়ে দিয়েছে, আমাকে সঞ্চয় বলে দিয়েছে। সঞ্চয় এক্স্যাক্ট কত বলে দিয়েছে? এর ক্ষেত্রে বলে দিয়েছে 16,000
বি এর ক্ষেত্রে বলে দিয়েছে 26,000। ঠিক আছে, এটা এ ছিল, এটা বি ছিল। ষোলো হাজার আর 26,000। ক্লিয়ার হলো? ব্যয়ের অনুপাত লিখে দিলাম, আয়ের অনুপাত লিখে দিলাম, সঞ্চয় লিখে দিলাম। সঞ্চয় অনুপাত নয় এটা, সরি, এমনি ওর সঞ্চয় লিখে দিলাম। ঠিক আছে, দেখো কেন ব্যয়টা আগে লিখলাম, কারণ এটাই আমাকে বের করতে দিয়েছে। যেটা বের করতে দিবে অনুপাতটাকে আগে লিখবো। যদি আমাকে আয়ের যদি বের করতে দিয়ে পার্থক্য নির্ণয় করবো, আয়ের সমষ্টি বের করো, তাহলে আয়টাকে আগে লিখতাম, পাতি কথা। ঠিক আছে, কি নিয়ম শিখেছিলাম স্যার মনে আছে? কোনাকুনি গুণ করে দিলাম, ক্রস গুণ করে দিলাম, 4 5 20, ক্রস গুণ করে দিলাম 3 7 21। তাহলে এই দুটোর পার্থক্য কত হবে? এই দুটোর পার্থক্য কত? 1 লিখে রাখলাম। সেম একই রকমভাবে এইদিকে ক্রস গুণ করে দিই, 5 16 80, 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে দিলাম, মানে 80,000। এইদিকে গুণ করছি, 26 × 3 কত হয়? 60 আর 18 78, 78,000। তাহলে এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য কত? 2,000। 80,000 থেকে 78,000 বাদ দিলে কত হবে? 2,000। তাহলে আমরা কি বলেছিলাম? এদের পার্থক্য সমান, এদের পার্থক্য হবে, তাহলে 1 সমান 2,000। 1 সমান 2,000। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? আমাকে বের করতে দিয়েছে খরচের পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো তো খরচের পার্থক্য কত ছিল? এর ছিল 4 টাকা, বি এর ছিল 7 টাকা। তাহলে এদের পার্থক্য কত হবে? খরচের পার্থক্য কত হবে? 7 - 4। তাহলে 7 - 4 করলে কত হয়? 3। তাহলে 1 সমান যদি 2,000 হয়, তাহলে 3 সমান কত হবে? 3 × 2,000। 1 সমান হচ্ছে 2,000, তাহলে 3 সমান 3 × 2,000 মানে 6,000। তাহলে খরচের পার্থক্য কত হলো? খরচের পার্থক্য হয়ে গেল 6,000। যদি বলতো এ এবং বি মিলে মোট কত খরচ করে, তখন আমরা কি করতাম? কি 4 + 7 11। 1 সমান 2,000 হলে 11 সমান কত? 11 × 2 22,000 হয়ে যেত অ্যান্সার। বোঝা গেল? বোঝা গিয়ে থাকলে পরেরটাই আসি। দেখো 53-তে আসি। বলছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত দিয়ে দিয়েছে 8:5। যখন তাদের মাসিক ব্যয়ের অনুপাত 5:3, যদি তারা আগে যথাক্রমে 12,000 এবং 10,000 টাকা সঞ্চয় করে থাকে, তাহলে মাসিক আয়ের পার্থক্য নির্ণয় করো। দেখো এখানে আয়ের পার্থক্য বের করতে দিয়েছে, এখানে আয়ের পার্থক্য বের করতে দিয়েছে। তাহলে আমরা আয়ের অনুপাতটাকে আগে লিখবো 8:5, তারপরে ব্যয়ের অনুপাতটা লিখবো 5:3, আর এক জায়গাতে লিখে দেবো 12,000, আর বি এর নিচে লিখে দেবো 10,000। সেম একই রকমভাবে ক্রস গুণ করবে, এত সমান এত, তাহলে হচ্ছে কি আয়ের পার্থক্য বলেছে তো। তাহলে 8 - 5 3 সমান কত? বাড়ির কাজ করবে, একদম সেম হুবাহু আগের মতো অঙ্ক। তাহলে এটাও হোমওয়ার্ক থাকলো স্যার, একদম সেম আগের মতো অঙ্ক, হোমওয়ার্ক থাকলো। বুঝতে না পারলে বলবে বুঝতে পারিনি, তাহলে পরের দিন করব। না বোঝার মতো কিছু নেই স্যার, না বোঝার মতো কিছু নেই, করবে। 54 দেখো বলছে একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে। যদি মাথা গণনা করা হয় তাহলে 340টি মাথা, এবং যদি পা গণনা করা হয় তাহলে 1060টি পা হয়। ঠিক আছে, তাহলে কতগুলি পায়রা ছিল? এটাও খুব ফেমাস অঙ্ক পরীক্ষার, একদম খুব কমন অঙ্ক। এই সেম অঙ্ক আমরা মিশ্রণ চ্যাপ্টারেও করব। যখন আমরা মিশ্রণে করব তখন আমরা অ্যালিগেশন মেথডে করব, লিঙ্ক আপে করব। এখন যেহেতু আমরা অনুপাত সমানুপাত করছি, সেই জন্য আমরা একটু অন্যরকমভাবে করি। দেখো কি বলছে, 340টি মাথা আছে। আচ্ছা বলো তো, ভালো করে শোনো, পরীক্ষাতে যে কোশ্চেন দেওয়া থাকবে এই টাইপের, একদম এইরকম যে কোশ্চেন দেওয়া থাকবে, একটা চিড়িয়াখানাতে কিছু খরগোশ আছে, কিছু পায়রা আছে, কিছু ময়ূর আছে, কিছু কুকুর আছে, এরকমভাবে কোশ্চেন থাকবে। তো কোশ্চেন যাই থাকুক না কেন, একটা প্রাণী থাকবে যার 2টো পা, আর একটা প্রাণী থাকবে যার 4টা পা। এই অপশানেই থাকবে, অন্য কোনো পসিবিলিটি সম্ভব না। তুমি এমন কোনো প্রাণী দিবে না যে আর 1টা পা আছে, ঠিক আছে, বা এমন কোনো প্রাণী দিবে না যার 3টা পা, এরকম হবে না। নর্মালি এগুলো সম্ভব না, ঠিক আছে। ওই জন্য একদম 100% ধরে রাখো যে পরীক্ষাতে যেটাই দিবে না কেন, যে প্রাণীরই কথা বলুক না কেন, তার মধ্যে একজনের 2টো পা, একজনের 4টা পা আছে, ঠিক আছে। এবার তোমাকে জানতে হবে যে খরগোশের 2টা পা না পায়রার 2টো পা।
এখন বলে স্যার আমি তো তাও জানি না পায়রার 2টা পা না 4টা পা, তাহলে কিছু করার নেই। পায়রার থাকে 2টো পা আর খরগোশের থাকে 4টা পা। ঠিক আছে, পায়রার 2টো পা, খরগোশের 4টা পা বলেছে। তাহলে কি বলেছে? আচ্ছা বলো তো, এর 2টো পা এর 4টা পা, টোটালে সবগুলোর পা মিলে হচ্ছে 1060টা, আর মাথা যদি কাউন্ট করি তাহলে মাথা হচ্ছে 340টা। এমন কোনো তো প্রাণী নেই খরগোশ আর পায়রার মধ্যে, এমন কোনো তো খরগোশ বা পায়রা এমন কিছু নাই যে যাদের 2টো করে মাথা হবে। দেখেছো কখনো খরগোশের 2টা মাথা বা পায়রার 2টা মাথা? সবার মাথা একটা করেই হয়। যদি মাথা একটা করেই হয় তাহলে আমি বলতে পারবো না 340টা মাথা দিয়েছে, তার মানে 340টা টোটাল প্রাণী আছে। যদি মাথা একটা করেই হয় তাহলে যটা মাথা আছে তয়টা প্রাণী আছে। 340টা মাথা দিয়েছে, তার মানে প্রাণীর সংখ্যাও 340টা। ক্লিয়ার হলো কি বলতে চাইছি? 340টা মাথা মানে 340টা প্রাণী আছে। কিন্তু পা মিলে, ওদের দুজনের পা মিলে হচ্ছে 1060টা। পা তো আলাদা হবেই, কারণ একজনের 2টা পা, একজনের 4টা পা। কোশ্চেন দিয়েছে তাহলে কটা পায়রা আছে, কটা খরগোশ আছে, এটা আমাকে বের করতে হবে। তো মাথায় রাখো, আমরা কি বললাম, এটা আমরা মিশ্রণ চ্যাপ্টারেও আছে। আমরা যখন মিশ্রণ চ্যাপ্টারে শিখব তখন আমরা এটাকে লিঙ্ক আপ প্রসেসে শিখব। আমরা এখন নর্মালভাবে শিখি, একদম পাতি নিয়মে স্যার। আচ্ছা ধরে নাও, আগে আমরা পাতি আগে করে দিই, তারপরে আমরা শর্টকাটে আসি। আচ্ছা টোটাল যদি 340টা প্রাণী থাকে, আমি ধরে নিলাম যে এক্সটা পায়রা আছে, এক্সখানা পায়রা আছে। আচ্ছা এক্সটা যদি পায়রা থাকে, 340টা বলেছে তো, হ্যাঁ, এক্সটা যদি পায়রা থাকে তাহলে কটা খরগোশ আছে বলো তো? টোটাল যদি 340টা প্রাণী আছে, তার মধ্যে এক্সটা পায়রা আছে, তাহলে 340 মাইনাস এক্স, 340 মাইনাস এক্স, এতটা খরগোশ আছে, তাই তো? পায়রা আছে এক্সটা, খরগোশ আছে 340 মাইনাস এক্সটা। আচ্ছা পায়রার পায়ের সংখ্যা 2টো করে, তাহলে এক্সটা পায়রার টোটাল পা কটা হবে? এক্স ইন্টু 2, এটাই তো হবে। খরগোশের পায়ের সংখ্যা 340 মাইনাস এক্সটা, সরি টোটাল খরগোশ আছে 340 মাইনাস এক্সটা, আর এদের পায়ের সংখ্যা 4টা করে, তাহলে টোটাল পা কত হবে? 340 মাইনাস এক্স ইন্টু 4। এক্সখানা পায়রা ছিল, এক একটা পায়রার 2টো করে পা, তাহলে টোটাল পা এক্স ইন্টু 2। 340 মাইনাস এক্সটা খরগোশ আছে, এক একটা খরগোশের 4টা করে পা, তাহলে এদের পায়ের সংখ্যা এটা ইন্টু এটা, তাহলে এদের দুজন মিলে টোটাল পা কটা হবে? প্লাস, তাহলে এই 2টো পা মিলেই তো 1060টা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি এক্সের মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। 2x প্লাস 4 দিয়ে গুণ করে দিই 340কে, 0, 4 4 16, 6 হাতে 1, 3 4 12, 1 13, মাইনাস 4 দিয়ে এক্সকে গুণ করলাম, 4x সমান 1060। এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে রাখি আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাই, তাহলে দেখো তো 2x ছিল, আচ্ছা একবারে করে দিই, 2x থেকে 4x বাদ, তাহলে কত হবে? 2x হবে। বড়টার আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস বসে গেল, ইকুয়াল টু 1060 ছিল, 1360 এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1360। তাহলে মাইনাস 2x সমান 1360 থেকে 1060 বাদ, তাহলে কত হবে? বাদ দেবে 300। বড়টার আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দিলাম, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 2x সমান 300। 2 দিয়ে 300কে কেটে দিলাম, কি পড়ে থাকলো? 150। তাহলে x সমান কি হলো? 150। x সমান 150, বোঝা গেছে? তাহলে x সমান হলো 150। তাহলে পায়রার সংখ্যা কয়টা হবে? 150টা হবে না? পায়রার সংখ্যা 150টা বেরিয়ে গেল। আমি x সমানই তো পায়রা ধরেছিলাম, আমাকে কি বের করতে দিয়েছে? পায়রা কটা ছিল, তাহলে পায়রা কয়টা ছিল? 150টা ছিল, তাহলে আমার পায়রার সংখ্যা 150 বেরিয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা এটা স্যার পাতি নিয়ম, আমরা x ধরে বাচ্চা বয়সে যেভাবে করে এসেছি, এটা হচ্ছে সেই বাচ্চা বয়সের নিয়ম। এবার আমরা করব কি? এবার আমরা একটু শর্টকাটে আসি। দেখো বলছে সব সময় এই টাইপের যত অঙ্ক থাকবে সব সময় 2 পা যুক্ত প্রাণীর সংখ্যা, 2টি পা যুক্ত প্রাণীর সংখ্যা
দুটি পাযুক্ত প্রাণীর সংখ্যা সবসময় কি হবে, সবসময় হবে 4 ইন্টু হেড। 4 ইন্টু হেড মানে মাথার সংখ্যা, একবার লিখে দিই 4 ইন্টু মাথা, কি ভুলভাল লিখছি এবার, 4 ইন্টু মাথা মাইনাস পা, 4 ইন্টু মাথা মাইনাস পা বাই 2। একদম মাথার এক স্যার, সবসময় 2 পাযুক্ত প্রাণীর সংখ্যা হবে 4 ইন্টু মাথা মাইনাস পা বাই 2। এটা একদম মুখস্থ করে নিবে, একদম মুখস্থ করে নিবে। সবসময় 2টি পাযুক্ত প্রাণীর সংখ্যা এটা হবে, সবসময় হবে। এই টাইপের যত অঙ্ক থাকবে তোমাকে 2 পাযুক্ত প্রাণীর সংখ্যা আগে বের করে নিবে এই সূত্র দিয়ে। দেখো 4 ইন্টু মাথা, কয়টা মাথা আছে 340টা, তাহলে 4 ইন্টু 340 মাইনাস পা কটা আছে 1060টা, তাহলে 1060 ভাগ 2। তাহলে 4 ইন্টু 340 করলে কত হয়, একটু আগেই করেছিলাম 1360 মাইনাস 1060 ডিভাইডেড বাই 2, তাহলে উপরে কত হলো 300 ডিভাইডেড বাই 2, তাহলে 150। দেখো 150 বেরিয়েছিল না আমাদের, বোঝা গেল। এটা সবসময় 2টি পাযুক্ত প্রাণীর সংখ্যা বেরিয়ে যাবে। এবার ধরো না কোশ্চেনে বাই চান্স জিজ্ঞাসা করতো যে খরগোশের সংখ্যা কটা, তবু আমরা 2 পাযুক্ত প্রাণীর সংখ্যা মানে পায়রা বের করে নিতাম 150টা, তাহলে খরগোশ কটা হবে 340 মাইনাস 150 190টা। বোঝা গেল। আমাকে 4 পাযুক্ত প্রাণীর সংখ্যা যদি বের করতে বলে তবু আমরা প্রথমে 2 পাযুক্ত প্রাণীর সংখ্যা বের করে নেব, দিয়ে এখান থেকে এটাকে মাইনাস করে দেবো, 340 থেকে মাইনাস করে দেবো। ক্লিয়ার হলো? একদম সোজা জিনিস, একদম সূত্র মুখস্থ করে নেবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষায় বারবার রিপিট করে কোশ্চেন, বিশেষ করে WP, কলকাতা পুলিশ, জিডি, এগুলো তো একদম বারবার দেখতে পাবে, 1 বছর 2 বছর পর পর রিপিট করেছে কোশ্চেন। ঠিক আছে, হয়ে গেল। পরেরটাই আসি, স্যার। দেখো বলেছে 49 জন ছাত্র একটি শ্রেণীতে, 49 জন ছাত্রের একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। ঠিক আছে, যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে? 49 জনের একটি শ্রেণীতে, এটা ছাত্র হবে না, যাই হোক বুঝতেই পারছো দেখে। 49 জনের একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত দিয়ে দিয়েছে 4:3, মানে একটা শ্রেণীতে 49, টোটালে 49টা স্টুডেন্ট আছে, তার মধ্যে ছেলে এবং মেয়ে, মেয়ে এবং ছেলের অনুপাত 4:3। প্রথমে বালিকা আছে, তারপরে মেয়ে প্রথমে, তারপরে বালক, তারপরে 4টা যদি মেয়ে থাকে তাহলে 3টা ছেলে আছে। ভালো কথা। যদি 4টা মেয়ে 4টা বালিকা যদি শ্রেণী ছেড়ে চলে যায়, 4টা বালিকা যদি বেরিয়ে গিয়ে থাকে, তাহলে নতুন বালিকা এবং বালকের অনুপাত কত হবে? একদম সোজা অঙ্ক। দেখো আমি এখানে বয় আর গার্ল লিখে দিলাম, গার্ল আর বয় লিখে দিলাম। কত ছিল অনুপাত দেওয়া? মেয়ে এবং ছেলের অনুপাত প্রথমে কত ছিল? 4:3 ছিল। তার মানে 4টা যদি মেয়ে থাকে তাহলে 3টা ছেলে আছে। ঠিক আছে, টোটালে কত হচ্ছে? 7। তাহলে টোটালে যদি 7 জন থাকে, 7টা যদি টোটাল স্টুডেন্ট থাকে, তার মধ্যে 4টা মেয়ে 3টা ছেলে। আমাকে বলেছে টোটালে 49টা স্টুডেন্ট আছে, তাহলে কটা ছেলে কটা মেয়ে হবে? 7টা যদি যখন স্টুডেন্ট তখন তার মধ্যে 4টা মেয়ে, তাহলে 49টাতে মেয়ে কটা হবে? আমি কি বের করছি? আমি মেয়ের সংখ্যা বের করছি। তাহলে 7 দিয়ে কেটে দিলাম, 7 7 49, 4 7 28, তাহলে আমার হয়ে গেল 28টা মেয়ে। ঠিক আছে, যখন আমি ছেলের সংখ্যা বের করব তাহলে 7টা ছেলে, টোটাল 7টা স্টুডেন্ট, তার মধ্যে 3টা ছেলে, তাহলে 49টা স্টুডেন্টের মধ্যে কটা ছেলে হবে? 7 7 49, 21টা। তাহলে দেখো 49টা স্টুডেন্ট যারা ছিল তাদের মধ্যে 28টা মেয়ে ছিল, 21টা ছেলে ছিল। এবার কোশ্চেন বলেছে যে 4টা মেয়ে ছেড়ে চলে গেল, 28টা মেয়ে ছিল, 21টা ছেলে ছিল, এই 28টা মেয়ের মধ্যে 4টা মেয়ে ছেড়ে বেরিয়ে গেল, মানে হয়তো ক্লাস থেকে বের করে দিয়েছে, ফেল টেল করেছে, বের করে দিয়েছে। তাহলে 4টা মেয়ে বেরিয়ে গেল। তাহলে এখন কটা মেয়ে পড়ে থাকলো? 24টা মেয়ে পড়ে থাকলো।
আগে 28টা মেয়ে ছিল, 4টা মেয়ে ছেড়ে চলে গেছে, তাহলে 24টা পড়ে থাকলো। 24টা মেয়ে আছে আর ছেলে কটা আছে? 21টা আছে। আমাকে বলেছে এই যে নতুন রেশিও এর অনুপাতটা কত হবে, তাহলে কত অনুপাত হবে? 24:21। তাহলে আমার অনুপাত কত হবে? এখন আমার এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, গার্ল আর বয় এদের অনুপাত কত হবে? 24:21। তাহলে কেটে দিলাম 3 দিয়ে, 3 8 24, 3 7 21। তাহলে আমার অনুপাত কত হলো? 8:7। 8:7 আমার অনুপাত কত দাঁড়ালো? 8:7। দেখো 8:7, অপশন নাম্বার বি 8:7। ঠিক আছে, বোঝা গেল? 7টাতে 4টা মেয়ে, তাহলে 49-এ কয়টা মেয়ে? 28টা। 60টাতে ছেলে 3টা, 49-এ কয়টা? 21টা। তাহলে 4টা মেয়ে ছেড়ে চলে গেল, তারপর 28 থেকে 4 বাদ 24টা এখন মেয়ে আছে, ছেলে তো 21টাই আছে, তাহলে অনুপাত কত হবে? 24:21 হয়ে গেল। 2 দিয়ে 3 দিয়ে কাটলাম, 3 8 24, 3 দিয়ে কাটলাম, 3 7 21, তাহলে 8:7 হয়ে গেল নতুন অনুপাত। ঠিক আছে, বোঝা গেল? মুছে দিই। স্যার এখান থেকেও বলতে পারতে, দেখো 4 3 7, আমার টোটাল কটা বেরালো? 7টা। 4 3 7, 7 বেরালো। তাহলে 7টা যদি থাকে তার মধ্যে 4টা মেয়ে 3টা ছেলে, তুমি বলতে পারতে না কোশ্চেনে দেওয়া আছে 49টা, তাহলে 7 সমান 49, তাহলে 1 সমান কত? 7। তাহলে 4 সমান কত হবে? 4 × 7 28, তাহলে 3 সমান কত হবে? 3 × 7 21, তাহলে 28টা মেয়ে 21টা ছেলে। এখান থেকে বেরিয়ে গেল 4টা মেয়ে, তাহলে কটা পড়ে থাকলো? 24টা। তাহলে অনুপাত কত দাঁড়াবে? 24:21। 3 দিয়ে কেটে দিলাম 8, 3 দিয়ে কেটে দিলাম 7, তাহলে অনুপাত 8:7। একই ব্যাপার, যার যেটা ইচ্ছা করে নেবে। ঠিক আছে, পরের অঙ্কে আসি, 56-এ আসি। 56 নাম্বার দেখো কি বলছে? কোনো একটি সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। কোনো একটা সংখ্যার অর্ধেক অন্য একটা দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বের করো। ফুড এসআই 2019-এর কোশ্চেন। আমি দুটো সংখ্যা ধরে নিলাম, এক্স আর ওয়াই। একটা সংখ্যার অর্ধেক অন্য আর একটা সংখ্যার 65%। 65% মানে কত? 65/100। একটা সংখ্যার অর্ধেক অন্য একটা সংখ্যার 65%-এর সমান। সমান করে দিলাম। আমাকে কি বলেছে? সংখ্যা দুটার অনুপাত বের করো, মানে x:y এর মান বের করো। তাহলে ভালো কথা, ওয়াইটাকে এদিকে রাখি আর সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাই। কাটা যাবে? 5 দিয়ে স্যার কেটে দিই। 5 13 65, 5 20 100। দেখো 2 দিয়ে কেটে দিই, সমানের ডান দিক বাম দিক নিচে নিচে কাটা যায়, ওপরে ওপরে কাটা যায়, তাহলে 2 দিয়ে 20কে কেটে দিলাম, 10 হলো। তাহলে কি দাঁড়ালো? এক্স তো ছিলই ওপরে, এইদিকে ওয়াইটা গুণ আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x/y সমান, এইদিকে তো আর কিছু নাই, এইদিকে উপরে পড়ে আছে 13 আর নিচে পড়ে আছে 10। তাহলে x/y এর মান কত দাঁড়ালো? 13/10। তাহলে আমি এখান থেকে বলতে পারবো না x অনুপাত y এর মান 13:10। তাহলে x অনুপাত y এর মান 13:10। আমাকে তো এটাই জানতে চেয়েছে সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটির অনুপাত কত হবে? 13:10 হবে। দেখো 13:10, অপশন নাম্বার ডি। ঠিক আছে, বোঝা গেল? একদম না বোঝার মতো কিছু নেই, একদম পাতি অঙ্ক স্যার। প্র্যাকটিস করতে থাকবে, বারবার করে প্র্যাকটিস করবে। পরীক্ষায় যা আসবে এর মধ্যে থেকে আসবে, দেখতে থাকো। 57-এ আসি। বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের পরিধির অনুপাত কত হবে? এটা ফুড এসআই 2014-এর কোশ্চেন। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে পরিধির অনুপাত বের করতে দিয়েছে। দেখো এই টাইপের প্রচুর অঙ্ক আছে। কেমন? এটা বর্গক্ষেত্র দিয়ে দিলাম, তোমাকে পরীক্ষাতে স্কোয়ার দিয়ে দিতে পারে, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র দিয়ে দিতে পারে, তারপরে তোমার হচ্ছে গোলক দিয়ে দিতে পারে, বা অন্য কোনো কিছু ত্রিভুজ দিয়ে দিতে পারে, অন্য যে কোনো কিছু দিয়ে দিতে পারে। তাহলে আমার প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম কাজে লাগবে। ভালো করে শুনে রাখো। শুনে রাখো কি? প্রত্যেকটার ইউনিট মনে রাখবে, একক মনে রাখবে। একক মনে রাখবে মানে স্যার একক কি কাজে লাগবে? হ্যাঁ লাগবে। দেখো একক,
আচ্ছা, ক্ষেত্রফলের একক কি হয়? আমি নর্মাল আগে দৈর্ঘ্য থেকে শুরু করি, তারপর ক্ষেত্রফলে আসছি। দৈর্ঘ্যের একক কি হয়? যদি আমি সিজিএস পদ্ধতিতে নিই সে সেমি হতে পারে, যদি এমনি নিই তাহলে এসআই নিলে মিটার হতে পারে। আমি সেমি ধরেই চলছি, আমি একটা নর্মাল যে কোনো একটা একক ধরছি। আমি ধরলাম সেন্টিমিটারে হয়, তুমি মিটার বলতে পারো, স্যার মিটারে হয়, কিলোমিটারে হয়, যা ইচ্ছা, আমি সেন্টিমিটার ধরলাম। আচ্ছা, এটা দৈর্ঘ্যের একক। যদি বলি স্যার পরিধির একক, পরিধির একক সবার ক্ষেত্রে কিন্তু বলছি, যত আছে, যত টাইপের ফিগার আছে, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, তারপরে তোমার সার্কেল হোক, যাই হোক না কেন, সবার ক্ষেত্রে একই জিনিস। পরিধির একক কি হয়? পরিধির এককও সেমিতে হয়, সেন্টিমিটার বা মিটার বা ডেসিমিটার, এইভাবেই হয়। আচ্ছা, ক্ষেত্রফলের একক কি হয়? ক্ষেত্রফলের একক, বানান ফানান ভুল হলে ঠিক করে নেবে, বানান খুব ভুল হয় আমার, ঠিক করে নেবে। ক্ষেত্রফলের একক দেখো তো, সেমি স্কোয়ার বা বর্গ সেমি হয় না? মি হয়, হসি বা দীর্ঘি, যাই হোক, যেটাই হোক, হয় কিছু একটা। মোট কথা সেমি স্কোয়ার হয়, বর্গ সেমি হয়। ক্ষেত্রফলের স্কোয়ার কি, ক্ষেত্রফলের একক কি হয়? সেমি স্কোয়ার হয়। যদি আয়তনে আসি, আয়তনে আসি, তাহলে আয়তনের একক কি হয়? ঘন সেমি হয় বা সেমি কিউব হয়। মই হর্ষি হয়, মানে সেমি হয়, ঘন সেমি হয়। একটাতে দীর্ঘি করে দিলাম, একটাতে হর্ষি করে দিলাম, যার যেটা ঠিক হবে করে নেবে, ঠিক আছে। তাহলে আয়তনের একক কি হয়? ঘন সেমি হয়। গল্প কি দাঁড়াচ্ছে ভালো করে বোঝো এবার। বলছে একক যেভাবে চেঞ্জ হচ্ছে, একক যেভাবে চেঞ্জ হচ্ছে, অনুপাতটাও সেইভাবে চেঞ্জ হয়। অদ্ভুত জিনিস না? একক যেভাবে চেঞ্জ হবে, অনুপাত সেভাবে চেঞ্জ হবে। মানে সাপোজ ধরে নাও তোমাকে দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে দেখো তো দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দৈর্ঘ্যের একক কি ছিল? সেমি ছিল। ক্ষেত্রফল কি আছে? বর্গ সেমি, সেমি স্কোয়ার আছে। তাহলে কি করেছি? স্কোয়ার করেছি না? তাহলে অনুপাতও স্কোয়ার হবে। বোঝা গেল? খুব সুন্দর জিনিস। দেখো পরিধি, ধরে নাও পরিধি দিয়ে দিয়েছে, পরিধি দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে পরিধির একক কি ছিল? সেমি। ক্ষেত্রফলের একক কি? বর্গ সেমি। তাহলে স্কোয়ার করতে হয়েছে, তাহলে অনুপাতেও স্কোয়ার হবে। তোমাকে দৈর্ঘ্যের একক দিয়ে দিয়েছে, আয়তনের একক চেয়েছে, অনুপাত চেয়েছে। দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে দৈর্ঘ্যের একক সেমি, আয়তনের অনুপাত কি? ঘন সেমি। তাহলে দৈর্ঘ্যের একক সেমি, আয়তনের একক ঘন সেমি, তাহলে অনুপাতও কিন্তু কিউব হবে। এখানে যেহেতু কিউব হয়েছে, সেমি থেকে ঘন সেমি কিউব হয়েছে, তার মানে অনুপাতেও কিউব হবে। এখানে যেভাবে চেঞ্জ হয় ওখানেও সেইভাবেই চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস ভালো করে বোঝো, স্যার উল্টা দিকেও তো হতে পারে। মানে তোমাকে ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তোমাকে দৈর্ঘ্যের একক চেয়েছে, তাহলে যদি ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দেয়, দৈর্ঘ্য চেয়েছে, ক্ষেত্রফলের একক মানে কি? ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের একক কি? বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্যের একক কি? সেমি। তাহলে আমি ক্ষেত্রফলের একক থেকে যদি আমি দৈর্ঘ্যের একক যাই, তাহলে রুট করে যেতে হবে না? বোঝো, ক্ষেত্রফলের একক বর্গ সেমি, দৈর্ঘ্যের একক হচ্ছে সেমি। আমাকে ক্ষেত্রফলের একক থেকে যদি দৈর্ঘ্যের এককে যেতে হয়, তাহলে রুট ওভার করতে হবে না? তাই যদি তাই করতে হয়, তাহলে অনুপাতে যদি ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকে আর দৈর্ঘ্যের অনুপাত বের করতে দেয়, তাহলে ওখানেও আমাকে রুট ওভার করতে হবে। তোমাকে ধরে নাও আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, তোমাকে জানতে চেয়েছে দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আয়তনের একক কি? ঘন সেমি। দৈর্ঘ্যের একক কি? সেমি। তাহলে ঘন সেমি থেকে সেমিতে যেতে গেলে কি করতে হবে? কিউব রুট করতে হবে। তাহলে ওখানেও কিন্তু অনুপাতেও কিউব রুট করতে হবে। এককে যেভাবে চেঞ্জ হবে, আমি অনুপাতেও সেইভাবে চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, তাহলে দেখো তো কি বলেছে, ওদের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 4:2। এরিয়া, ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 4:9, ঠিক আছে। আমাকে কিসের অনুপাত চেয়েছে? পরিধির অনুপাত। দেখো ক্ষেত্রফলের একক কি? বর্গ সেমি, সেমি স্কোয়ার। পরিধির একক কি? সেমি। তাহলে ক্ষেত্রফল থেকে যদি আমি পরিধিতে আসি, তাহলে কি করতে হয়? বর্গ থেকে আমি নর্মালে এসেছি, দ্বিঘাত থেকে একঘাতে এসেছি, মানে রুট করতে হবে। বর্গ সেমি ছিল, আমি শুধু সেমিতে এসেছি, তার মানে রুট করতে হবে। তাহলে এখানে যদি রুট করতে হয়, তাহলে একেও রুট করতে হবে। তাহলে এরিয়ার একক যদি এটা হয়, তাহলে পরিধির একক কি হবে? এখানেও রুট করতে হবে, √4 অনুপাত √9।
তাহলে √4 মানে কত 2, √9 মানে কত 3, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2:3। এটা শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রে তাই না, কিন্তু তুমি যাই বের করতে দিক না কেন, বর্গক্ষেত্র হোক, সার্কেল হোক, যাই বলুক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিস। ঠিক আছে, যেভাবে একক চেঞ্জ হয় সেইভাবেই অনুপাতটাও চেঞ্জ হবে। বোঝা গেছে আশা করি। পরেরটাই আসি। দেখো বলেছে 20টি কাচের খেলনা সম্বলিত একটি কার্টন ফেলে দেওয়া হলো। ভালো কথা, একটা কার্টনে 20টা খেলনা ছিল কাচের, সেটা কার্টনটাকে ফেলে দিলাম। নিচের কোনটি ভাঙা খেলনা এবং অখণ্ড খেলনার অনুপাত হতে পারে না? 4টা অপশন দেওয়া আছে, A B C D। বলছে একটা কার্টনে 20টা কাঁচের খেলনা আছে। ঠিক আছে, কাঁচের খেলনা আছে 20টা খেলনা আছে। আমি কার্টনটাকে নিয়ে ফেলে দিলাম। তার মধ্যে কিছুটা খেলনা ভেঙে যাবে, কিছুটা অখণ্ড থাকবে। বলেছে নিচের যে 4টা অনুপাত দিয়েছে, এই 4টা অনুপাতের মধ্যে কোন অনুপাতটা তোমার হচ্ছে গিয়ে ভাঙা খেলনা এবং অখণ্ড খেলনার অনুপাত হতে পারে না, মানে এটা কখনোই এই অনুপাতটা হবে না। 4টা অনুপাতের মধ্যে কোন অনুপাতটা ভেঙে যাওয়া খেলনা, ধরো 5টা ভেঙে গেছে, তাহলে কটা ঠিক আছে? 15টা ঠিক আছে। তাহলে এর অনুপাত কত হলো? 5:15 মানে 1:3। তাহলে বলছে এই নিচের মধ্যে কোনটা এই অনুপাতটা হবে না? 4টা অপশনের মধ্যে কোনটা অনুপাতটা হবে না? কোন অনুপাতটা হবে না? ঠিক আছে, দেখো তো একটা জিনিস ভাবো, কি কি পসিবিলিটি হতে পারে। এমন হতে পারে যে আমার একটা খেলনা ভেঙে গেছে, 20টাই ঠিক আছে, 19টা ঠিক আছে, এটা হতে পারে। 2টা ভেঙে গেছে, 18টা ঠিক আছে। 3টা ভেঙে গেছে, 17টা ঠিক আছে। 5টা ভেঙে গেছে, 15টা ঠিক আছে। 10টা ভেঙে গেছে, 10টা ঠিক আছে। 18টা ভেঙে গেছে, 2টা ঠিক আছে। এভাবেই তো হতে পারে। এমন তো হবে না যে 5.5টা খেলনা ভেঙে গেছে আর 14.5টা খেলনা ঠিক আছে, এরকম তো হবে না। তার মানে রেশিওটা যাই হোক না কেন, এদের যোগফল সবসময় 20 হবে। বুঝতে পারলাম কি বলছি? 2টা খেলনা ভেঙে গেছে, তাহলে 18টা ঠিক আছে, 2 আর 18 যোগ করলে 20 হবে। 10টা খেলনা ভেঙে গেছে, 10টা ঠিক আছে, তাহলে 10 আর 10 যোগ করলে 20 হবে। 17টা খেলনা ভেঙে গেছে, 3টা ঠিক আছে, তাহলে 17 আর 3 যোগ করলে 20 হবে। মোট কথা এই অনুপাত দুটাকে যোগ করলে অবশ্যই 20-র সাথে সমান হবে। তার মানে 4টা অপশনের মধ্যে এমন একটা অপশন আছে, 4টা মানে সমান হবে বলতে কি, মানে 20-র কোনো একটা গুণিতক হবে। ধরে নাও আমার এরকম হলো, তুমি বললে স্যার ধরে নাও, আমি বললাম 2টা ভেঙে গেছে, 18টা ঠিক আছে, তাহলে 2:18। তুমি এই দুটো যোগ করলে 20 হয়, কিন্তু আমার অনুপাত তো এটাকে কেটে দেবো, আমি 1:9 হবে। তবে তুমি বললে স্যার 1 আর 9 যোগ করলাম 10 হচ্ছে, কই আমার সমান হচ্ছে? তার মানে তো এটা না, কারণ এই মানে তো এটাও হয়। তার মানে স্যার 10, এই দুটো যোগফল কত? 10। তার মানে 20 দিয়ে 10কে অবশ্যই কাটা যাবে, মানে এরই কোনো গুণিতক হবে, এরই কোনো গুণনীয়ক হবে, বা এর কোনো গুণিতক হবে 20। বোঝা গেল? তার মানে 4টা অপশনের মধ্যে এমন একটা অপশন আছে যেটা 20-র গুণনীয়ক নয়। ঠিক আছে, দেখো 1:4, তাহলে 1:4 1:4 মানে কি? এদের যোগ করলে কত হয়? 5। 5কে 20 দিয়ে কাটা যায়? যায়। তার মানে এটা ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে। 3:1, 3 যোগ 1 4, 4 দিয়ে 20কে কাটা যায়? যায়। তার মানে এটাও হতে পারে। 3:2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, 5 দিয়ে 20কে কাটা যায়? যায়। তার মানে এটাও হতে পারে। 5 যোগ 1 6, 6 দিয়ে 20কে কাটা যায়? যায় না। 6 দিয়ে 20কে ভাগ মেলে না। তাহলে যদি না মেলে আমাকে ওটাই জানতে চাইছে কোন অপশনটা হবে না, তাহলে অপশন নাম্বার ডি হবে না। আমার কাজ কি? আমি দুটো অপশন যেগুলো আছে অনুপাতটাকে যোগ করব, যে অনুপাতগুলো মিলে যাবে 20-র সাথে ভাগ করে সেইগুলো আমার হতে পারে। তাহলে কোনটা হতে পারে না? যেটা মিলবে না সেটা হতে পারে না। 5 আর 1 6 যোগ করলাম, 6 20 দিয়ে ভাগ যায় না, তাহলে আমার ওটাই আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, বোঝা গেল? যদি জিজ্ঞাসা করতো কোন অনুপাতটা হবে, তাহলে কিন্তু আমার 3টা এমন অনুপাত দেওয়া থাকতো কোশ্চেন অপশনে যেটা মিলবে না ভাগ, একটা থাকতো যেটা মিলে যেত। ঠিক আছে, ক্লিয়ার হলো? বোঝা গেছে স্যার? ঠিক আছে, আর কি বলবো? না বুঝতে পারলে বলবে, পরের দিন আবার করব।
এই পর্যন্তই ছিল আজকে, এই পর্যন্তই থাক। যেইগুলো তোমার হোম টাস্ক দেওয়া থাকলো করবে, করে অ্যান্সার বলবে। যদি কোনোটা বুঝতে না অসুবিধা হয়ে থাকে, এখন পর্যন্ত 58টা অঙ্ক হলো, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়ে থাকে জানাবে কমেন্ট করে যে এই অঙ্কটা এত নম্বর অঙ্ক, আমার এত দাগের অঙ্কটা বুঝতে পারিনি। ঠিক, আচ্ছা আরেকটা কথা, আগের দিন একটা অঙ্কে প্রবলেম হচ্ছিল যে আমার কোথায় সমস্যা হচ্ছিল কি, যে কোথায় অনুপাতটা আমার অপশান মিলছিল না, ওই অঙ্কটাতে আসি। সম্ভবত আমরা 43-এ শেষ করেছিলাম, ওটা 42 নম্বর অঙ্ক ছিল। এটা বললাম কি প্রথমে, আমরা বলিনি মনে হয়, দেখে রাখো, এটা ছিল না, এটা ছিল। এখানে দেখো এই অঙ্কে অনুপাতটার প্রবলেম আছে। এটা স্যার এই 4:5 নাই, কোশ্চেনে 4:3 আছে। 4:3 দিয়ে করবে, মিলে যাবে। ঠিক আছে, 4:3 দিয়ে করবে, 72 অ্যান্সার মিলে যাবে, সেম আগের দিনের মতো। আগের দিন আমরা এটা 4:5 দিয়ে করছিলাম, ওই জন্য আমার অ্যান্সারটা মিলছিল না। অঙ্কটা ঠিক ছিল, ওই প্রসেসে সেম জিনিস তুমি 4:3 দিয়ে যদি করো তাহলে আমার অ্যান্সারটা 72 হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা বলছিলাম যে আমাদের যে 58টা অঙ্ক হলো, এই 58টা অঙ্ক প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমাদের মোটামুটি পার্ট 1-এর করানোর পার্টগুলো মোটামুটি শেষের দিকে। এবার আমরা কিছু প্র্যাকটিস সেট করব, কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। ঠিক আছে, হয়তো আর একটা ক্লাস করব, তারপরে আমরা পার্ট 2-এ ঢুকে যাব। যারা পুলিশ দিবে, জিডি দিবে, তাদের এই পর্যন্ত বা এর পরের যে ক্লাস করব আর একটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস করব, একটা বা দুটো হতে পারে বা একটা হতে পারে, এই ক্লাস পর্যন্ত করলেই তাদের কিন্তু হয়ে যাবে। আর যারা সেন্টার দিবে বা অন্য কোনো এক্সাম দিবে, এসএসসি দিবে, সিজিএল দিবে বা পিএসসির কোনো পরীক্ষা দিবে, তারা পার্ট 2টাও করবে। এইটার তো করবেই, পার্ট 1 করবে, তার সাথে পার্ট 2টাও করবে। ঠিক আছে, আসি। ঠিক আছে, পরের দিন 7 নম্বর ক্লাসে দেখা হচ্ছে পার্ট 1-এর।